প্রথম যে চ্যাপ্টার ইউনিট 1 এর যে ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করেছি, তাই তো? মানে রিপ্রোডাকশন ইন অর্গানিজম কমপ্লিট হয়েছে। এখন আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তাই তো? আর সেক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে যে আগের চ্যাপ্টারে যেটা আমরা বলছিলাম যে যৌন জনন নিয়ে আমরা আলোচনা করব নেক্সট দুটো চ্যাপ্টারে, তার মধ্যে এই চ্যাপ্টারে আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন আলোচনা করব, এবং নেক্সট চ্যাপ্টারে আমরা মানুষের জনন প্রক্রিয়া আলোচনা করব, অবশ্যই যৌন জনন। তো বিষয় হলো যে যৌন জনন কি সেই বিষয়ে মোটামুটি আমরা জানি এই মুহূর্তে। আর রইলো বাকি ফ্লাওয়ারিং প্ল্যান্টস, জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম, এই দুটো গ্রুপকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলা হয়, তাই তো? ক্রিপ্টোগ্যামস আর ফেনারোগ্যামস আমরা পড়েছি। তাহলে ক্রিপ্টোগ্যামস আমরা দেখেছি যে অ্যালগি, ফাঙ্গাই, ব্রাফাইটা, টেরিডোফাইটা এরা সব ক্রিপ্টোগ্যামস এর দলে রয়েছে। আর ফেনারোগ্যামস এ রয়েছে মানে সপুষ্পক হলো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এরা দুজন। এবার এখানে আমাদের সিলেবাসের মধ্যে মেনলি অ্যাঞ্জিওস্পার্মের কথা আছে, জিমনোস্পার্মের তেমন কোনো জায়গাই নেই। তবুও আমরা ঠিক জায়গা বুঝে যেগুলো দরকার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বা বোর্ডের এক্সামের ক্ষেত্রে, সেগুলো আমরা সেই সময়গুলোতে জিমনোস্পার্মের কি হয় সেগুলো একটু একটু করে বলে দেবো, ঠিক আছে? মেনলি আমাদের বিষয় যেটা সেটা হলো তোমার অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, মানে গুপ্তবীজি। এবার দেখো ফুলের মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো, ফুলের গঠন দেখবো না, তা তো হয় না। তো মরফোলজিতে আমরা পড়েছিলাম একটা আদর্শ ফুলের গঠন, জবা ফুলের গঠন দেখিয়েছিলাম আমরা। আপনাদের এখানে কাজ হলো আবার একবার ঝালিয়ে নেওয়া একটা আদর্শ ফুলের, তো জবা ফুল কমপ্লিট ফ্লাওয়ার, তো তার গঠন দেখে নেওয়া। এবার দেখো এখানে প্রথমে কমপ্লিট, ইনকমপ্লিট এরকম ফ্লাওয়ারের কথা আসছে। যে সমস্ত ফ্লাওয়ারের ক্ষেত্রে চারটে পার চারটি উপস্থিত রয়েছে তারা কমপ্লিট ফ্লাওয়ার, আর যাদের চারটের মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট রয়েছে, বিশেষত মানে মেল পার্ট অথবা ফিমেল পার্ট অ্যাবসেন্ট রয়েছে, তাদের ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। যদি মেল পার্ট অ্যাবসেন্ট থাকে তাহলে সেই ফ্লাওয়ারটা ফিমেল ফ্লাওয়ার, আর যদি ফিমেল পার্ট অ্যাবসেন্ট থাকে তাহলে মেল ফ্লাওয়ার। রেগুলার ইরেগুলার এরকমও দুটো টার্ম পাবে, পরীক্ষায় সব আসবে না। রেগুলার হলো যদি ফুলটাকে অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক পড়েছিলে, মনে পড়ে কিনা জানি না, যে ফুলটাকে একবার মাত্র সমান দুভাগে ভাগ করা যাবে। আর একটা অপশন রইলো যে ফুলটাকে বহুবার সমান দুভাগে ভাগ করা যাবে। তবে আরো একটা অপশন পেয়েছিলে অ্যাসিমেট্রিক্যাল, যেমন অপরাজিতা, বক ফুল, যাদের একবারও সমান দুভাগে ভাগ করা যাবে না, এরকম ছিল সব। হ্যাঁ, দরকার নেই। বোঝা গেল কি বললাম? তাহলে কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার লাগছে না, রেগুলার ইরেগুলার লাগছে না, একবারে ডাইরেক্টলি আমাদের যেটা পরীক্ষাতে লাগবে না কিন্তু ওটাই আমাদের প্রথম জানতে হবে, সেটা হলো একটি আদর্শ ফুলের গঠন। হ্যাঁ, কেমন কি রয়েছে না এসে দেখি। দেখো ব্লু কালারের যে পার্টটা আমরা আঁকছি, এটা যদি জবা ফুলের ক্ষেত্রে ধরি তাহলে এটা হলো ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। আর এই জায়গাতে রয়েছে থ্যালামাস, মানে পুষ্পাক্ষ, যার উপর ফুলের স্তবক গুলো সাজানো আছে। এবার এটা হলো স্টিগমা, এটাকে বলা হয় স্টাইল, আর এটাকে বলা হয় ওভারি। একবার করে বাংলা বলেছি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক, তাহলে এটা হলো ডিম্বক। জবা ফুলের ক্ষেত্রে যদি বলি তাহলে পাঁচটা এরকম ডিম্বক ছিল। আমরা জানি ওভারি যা পরবর্তীতে ফলপ্রেরণ হয়, আর ওভিউল যা পরবর্তীতে বীজেপরিণত হয়। এগুলো আমাদের জানা আছে কিন্তু, হ্যাঁ, যদি কারো না জানা থাকে অবশ্যই বলবে, তা তাকে একটু বলে দেওয়া হবে। আচ্ছা, আমরা একদম যদি বেস থেকে শুরু করি তাহলে সেখানে বৃতি, তার মানে এই পোর্শনটাকে আমরা বলছি ক্যালিক্স, আর এক একটা পার্টকে বলা হচ্ছে সেপাল, মানে বৃতি আর বৃত্তাংশ। আচ্ছা, নেক্সট দলমণ্ডল, মানে ফুলের পাপড়ি। তাহলে সেক্ষেত্রে সাপোজ এভাবে যদি আমরা আঁকি তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি ফুলের পাপড়ি ধরে নিই আমরা, তাহলে এটা হলো করলা, করলা, আর এক একটা পার্ট হলো পেটাল, মানে দলমণ্ডল আর দলাংশ। ঠিক আছে, পার্ট পার্ট করে বুঝে নেবে। এরপর আমাদের মেল পার্টটা আঁকতে হবে।
যেটা মানে এই ফুলের ক্ষেত্রে কিরম থাকে যদি আমরা একটু খেয়াল করি, এই কাভারিংটা কিন্তু গোটাটা বরাবর থাকে, এই কাভারিংটা গোটা বরাবর থাকে, কেননা মেল পার্টটা কিন্তু ফিমেল পার্টের নিচে আছে হিসাব মতো। হ্যাঁ, সেই অর্থে। আর দেখি কি এইভাবে এগুলো বেরিয়ে আছে, তাই না? এভাবে বেরিয়ে আছে, তাহলে এইভাবে বেরিয়ে আছে। তাহলে কালো রঙের যে অংশটা আমরা আঁকছি বা আঁকলাম, সেটা এক্ষেত্রে অবশ্যই এক একটা হলো স্টেমেন। এই দুটো নিয়ে কোনো কথা বলার নেই, মানে অ্যাক্সেসরি পার্ট অফ দ্য ফ্লোর, আনুষঙ্গিক যে পোর্শন গুলো রয়েছে সেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নাই স্টার্টিং প্ল্যান্টসের ডাইরেক্টলি। তো মেল পার্ট যেটা, মানে কালো রঙের যেটা আঁকা আছে মেল পার্ট, সেটাকে যদি আমরা একটু জুম ইন করে আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা বিষয়। যদিও জবা গাছের ক্ষেত্রে লম্বা হবে না, এটা গোল হবে। আমরা লম্বা করলাম আমাদের বোঝার সুবিধার্থে, আমরা লম্বা করলাম, ঠিক আছে? অন্যান্য ফুলের ক্ষেত্রে অনেক ফুলই আছে এরকম। এটাকে বলা হয় অ্যান্থার, ভালো করে বুঝবে, এটাকে বলা হয় অ্যান্থার। এটা হলো ফিলামেন্ট, আর এটা হলো স্ট্যামেন। স্ট্যামেন, তাহলে এক একটাকে বলা হচ্ছে স্ট্যামেন। তাহলে পুরো স্ট্যামেনটা অ্যান্ড্রোয়েশিয়াম, মানে পুংকেশর চক্র। তাহলে সমস্ত স্ট্যামেন নিয়ে হবে অ্যান্ড্রোয়েশিয়াম। অ্যান্ড্রোয়েশিয়াম মানে মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, ঠিক আছে? আর স্টিগমা স্টাইল ওভারি, এই নিয়ে হবে গাইনোসিয়াম, যেটা আমরা আজকে আলোচনা করব না, জাস্ট একবার লিখে ছেড়ে দিচ্ছি। গাইনোসিয়াম মানে ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। আর যদি এক একটাকে পার্ট করে এক একটাকে যদি আমরা আলাদা আলাদা করে বিচার করি, তাহলে সেক্ষেত্রে কার্পেল এই টার্মটা আসবে, ঠিক আছে? সেসব পরে আলোচনা হবে, যখন আমরা ফিমেল পার্ট পড়াবো তখন আলোচনা হবে। বোঝা গেল? এটা একটা ফুলের ক্ষেত্রে চারটা অংশ। এবার বিষয় হলো যে এই যে আমরা ফুলের চারটে অংশ দেখছি, এই চারটে অংশের মধ্যে যেটা মূল বিষয় আর কি, সেটা হলো যে এখানে কিন্তু তোমার এই দুটো পার্টের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা এখনই আমরা পাচ্ছি না। এই দুটো পার্টকে নিয়ে আমরা আলোচনা করবো, তার মধ্যে আজকে মেল পার্টটাকে নিয়ে আলোচনা করবো, আর নেক্সট দিনকে আমরা ফিমেল পার্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেখো, প্রথমেই যদি আমরা এই অ্যান্থারটার সেকশনাল ভিউ করি, যদি আমরা কেটে দিই অ্যান্থারটা, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা এরকম পাবো যে এরকম লম্বা লম্বি একটা দাগ দিই, ডটেড লাইন কেটে দেওয়া হয়েছে। তাহলে ছবিতে আমরা কেমন পাবো? ছবিতে আমরা, এটা লাগছে না, এটা মুছে দিই, এটা লাগবে না, এ নিয়ে কোনো সমস্যা নাই তো? ক্যালিক্স, সেপাল, করোলা, পেটাল, অ্যান্ড্রোসিয়াম, স্ট্যামেন আর গাইনোসিয়াম, কার্পেল, প্রত্যেকটার ওভারঅল স্ট্রাকচার এবং তার পার্ট। দেখো, যদি এটাকে সেকশন করে দেখি, তাহলে আমরা কিরকম পাবো? আমরা সবসময় আদর্শ একটা জায়গা নিয়ে আলোচনা করি, এটাও সেই আদর্শ জায়গা নিয়ে আলোচনা করার কথা বলা হবে। তো ব্যাপারটা হলো যে হতে পারে এমন, একটু ছোট করে দেখায় তাহলে আমাদের বুঝতে একটা সুবিধা হবে একটা জিনিস। এই যে এক একটা গোল, এই যে এক একটা গোল, এই এক একটা গোলকে দেখো, এক একটা গোলের দুটো করে ভাগ রয়েছে হিসাব মতো। তাহলে এটা যদি হয়, তাহলে তখন আমরা বলি মোনোথিকাস। মোনোথিকাস, যদি মোনোথিকাস হয় তাহলে সেটা বাইস্পোরাঞ্জিয়েট হবে। কেন? কারণ এই টোটালে এইটা প্লাস এইটা নিয়ে একটা থিকা, আর এটা একটা স্পোরাঞ্জিয়েট, এটা একটা স্পোরাঞ্জিয়েট, তাহলে বাই, মানে মোনোথিকাস ইকুয়াল টু বাইস্পোরাঞ্জিয়েট। আর ডাইথিকাস
আর লিখলাম না। ডাইথিকাস ইকুয়াল টু টেট্রাস্পোরানজিয়েট, কারণ এটা ডাইথিকাসের ছবি আঁকা আছে। তাহলে এখানে একটা স্পোরাঞ্জিয়াম পাবো, এখানে একটা স্পোরাঞ্জিয়াম পাবো, এখানে একটা পাবো, এখানে পাবো, পাবো এগুলো আসছে আস্তে আস্তে। বোঝা গেল? তাহলে মোনোথিকাস এটা যেমন আছে, এটা ডাইথিকাসের ছবি দেওয়া আছে, তার মানে সেটা অবশ্যই টেট্রা স্পোরাঞ্জিয়েট। ট্রাই বলে কিছু নাই কিন্তু, একবারে বাই নাহলে ট্রাই, টেট্রা, মাঝে ট্রাই নাই। তাহলে যদি মোনোথিকাস হয় তাহলে বাই স্পোরাঞ্জিয়েট, আর যদি ডাইথিকাস হয় তাহলে টেট্রা স্পোরাঞ্জিয়েট। ওকে, এবার দেখো যদি যদি আমরা এখানে একবার খুব ছোট্ট করে ওটাকে একবার দেখে নিই, মানে এই ছবিটারই ছোট্ট করে দেখে নিই, কারণ এটাকে আমরা অ্যাকচুয়ালি এর ডেভেলপমেন্টাল যে স্টেজ গুলো সেগুলোকে আমরা দেখাবো। হ্যাঁ, ডেভেলপমেন্টাল স্টেজ গুলো দেখাবো, সেই জন্য আমরা কি করব, এর ওভারঅল পার্টটাকে তোমাকে একবার দেখাতে হবে, তাহলে ডেভেলপমেন্টের ব্যাপারটা ভালো করে বুঝতে পারো। কি বলো, ভালো কথা। ধরো আমরা এটাকে একবার ছোট করে আঁকছি এক জায়গায়। বাইরের দিকের বাইরের দিকের যে লেয়ারটা রয়েছে একদম, সেটা হলো এপিডার্মিস, তাই হওয়ার কথা, কারণ রুটের ক্ষেত্রে বিব্লেমা আর শুটে এপিডার্মিস, তাই হয়। তাহলে এটা যেহেতু শুট পোর্শন, মাটির উপরে বিটব অংশ, তাহলে সবসময় সেক্ষেত্রে তোমার এপিডার্মিসই হবে। এরপর এরপর তোমার নেক্সট যে লেয়ার, সেই লেয়ারটা হলো অ্যাকচুয়ালি এন্ডোথেসিয়াম। আমরা গোল করে দিলাম এন্ডোথেসিয়াম, মানে সবুজ রঙে দেখো, এপিডার্মিস বাদ দিয়ে বাকি লেয়ার গুলো কেউ কিন্তু সিঙ্গেল নয় সেই অর্থে, এটা মোটামুটি দুটো সেলের লেয়ার থাকবে সেরকম এন্ডোথেসিয়াম। এরপর এরপর যেটা আসবে সেটা হলো মিডিল লেয়ার। এরপর আসবে মিডিল লেয়ার, একটাকে দেখালেই হবে। আর তারপর আসবে ট্যাপেটাম। মিডিল লেয়ারটা কিন্তু অনেকটা মোটা, হ্যাঁ, মিডিল লেয়ারটা অনেকটা মোটা, সে অর্থে আমরা মিডিল লেয়ারটাকে অনেকগুলো সেলের লেয়ার দিয়ে ভর্তি করতে পারি। ঠিক আছে, আর শেষ যে পোর্শনটা এলো আর কি, লাল রঙের যে দাগটা আমরা আপাতত পেলাম, সেটাকে বলা হচ্ছে ট্যাপেটাম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ট্যাপেটাম। তাহলে ট্যাপেটাম কি? দেখো, ইনার মোস্ট লেয়ার, আমরা এই গোটা ফ্লডিং প্ল্যান্টসে চারটে পার্টকে ফার্টিলাইজেশনের আগে মেনলি দেখবো। একটা হলো মাইক্রো স্পোরোজেনেসিস আর মাইক্রো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস সিতে সেম ভাবে মেগা স্পোরোজেনেসিস, আর ডিতে মেগা গ্যামেটোজেনেসিস। আর লিখলাম না। এই চারটে টপিক আমরা পড়বো এখন। আপাতত আমরা পড়ছি যেটা, সেটা ওভারঅল মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর মানে মেল স্পোর, আর জেনেসিস মানে উৎপাদন। তাহলে মাইক্রোস্পোর মানে এখানে অবভিয়াসলি পোলেন গ্রেন বা পরাগ রেণু। পরাগ রেণু উৎপাদনের যে পদ্ধতি, সেটা আমরা এখন আপাতত পড়ছি, সঙ্গে আমরা অবশ্যই স্ট্রাকচার পড়ছি, সেজন্য অনেকটা পরে এসে আমি এই কথাগুলো বললাম। বোঝা গেল? তার মানে এই যে একটা ফুলের ক্ষেত্রে, একটা গাছে যখন আমরা আলোচনা করি, দেখবে 11 আমরা বারবার আলোচনা করেছিলাম, সেটা হলো স্পোরোফাইটিক বডি আর গ্যামেটোফাইটিক বডি, মানে লিঙ্গধর দশা, রেণুধর দশা। তো যত অ্যাডভান্স হয় প্ল্যান্ট, তত তার স্পোরোফাইটিক স্টেজ ডমিনেন্ট পিরিয়ডে থাকে, মানে বেশিরভাগ সময় জুড়ে থাকে তার জীবনকালে। আর গ্যামেটোফাইটিক দশা তত কম থাকে। বুঝতে হবে, 11-এ বুঝে গেলে তো খুব ভালো, বোঝাও মানে তো অবশ্যই বুঝে যাওয়া উচিত। ধরো আম গাছের ক্ষেত্রে যদি বলি দুটো দশা আছে, তাহলে বুঝতে আমাদের খুব অসুবিধা হয় যে আম গাছ তো একটাই দেখছি, তার আবার দুটো, মানে আম গাছের সেকেন্ড টাইপটা আবার কোথায় হয়। যেমন ধরো টেরিডোফাইটার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ তার গ্যামেটোফাইটিক বডি আলাদা, স্পোরোফাইটিক বডি আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমরা ওই নিডারিয়ার ক্ষেত্রে পলিপ আর মেডুসা দেখি, দুটো আলাদা আলাদা ফেজ আছে, সেজন্য আমরা সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল ফেজ বুঝতে পারি।
অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রমের জায়গাতে এগুলো সব বোঝানো হয়। কিন্তু বেসিক জিনিস যেটা, এটা তোমাকে জানতে হচ্ছে যে একটা জবা গাছ হোক বা আম গাছ হোক, তার ক্ষেত্রে যখন আমি আলোচনা করছি তখন সেটা অবভিয়াসলি স্পোরোফাইটিক বডি, তার স্পোরোফাইটিক বডি নিয়ে আলোচনা করা হচ্ছে। স্পোরোফাইটিক বডি স্পোর তৈরি করে। অ্যালগি থেকে অ্যালগি থেকে টেরিডোফাইটা পর্যন্ত আমরা যাকে স্পোর বলি, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মে তাকে আমরা পোলেন বলি। হ্যাঁ, হতে পারে নাম এখানে স্পোরোজেনেসিস, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোলেন গ্রেন তৈরি হবে। বোঝা গেল? মানে মেল, আচ্ছা, এই যে পোলেন গ্রেন তৈরি হবে, এই পোলেন গ্রেন তৈরি হওয়ার অর্থ হলো যে স্পোর তৈরি করলো। তার মানে প্রসেসটা অবশ্যই মাইক্রোস্পোরোজেনেসিস। তার মানে এর ভিতরে যখন স্পোর জেনারেট করবে বা পোলেন জেনারেট করবে, তখন সেটা কিন্তু আমরা প্রসিডিওরটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলতে পারবো। বোঝা গেল কি বলো? ট্যাপেটামের কাজগুলো আগে দেখে নিই, তারপরে মাইক্রোস্পোরোজেনেসিসের যে ডেভেলপমেন্টাল ফেজ সেগুলো আমরা দেখবো। একবার ট্যাপেটামের কাজটা দেখে নিই। দেখো, এর ভেতরে পোলেন গ্রেন থাকবে, এর ভেতরে পোলেন গ্রেন থাকবে, ঠিক আছে? 4টে করে পোলেন গ্রেন প্রথম দিকে একসঙ্গে থাকে, তারপরে যখন ডেহিস করে, ঝরে পড়ে, তখন একা একা 4টে করে একসঙ্গে তৈরি হয়। মিওসিস সেল ডিভিশন তৈরি হয়, 4টে করে একসঙ্গে তৈরি হয়। যখন ডেহিস করে তখন আলাদা আলাদা হয়ে যায়। তাহলে এখানে এরকম যে 4টে করে বলি আমরা, একে স্পোর টেট্রাড বলা হয় বা পোলেন টেট্রাড বলা হয়। তো প্রথম কাজ যেটা, সেটা হলো পোলেন মাদার সেল, পোলেন মাদার সেলকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা। পোলেন মাদার সেলকে কি করে? নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। বোঝা গেল? পুষ্টি দ্রব্য প্রদান করে। দেখো, এই জায়গাটা যদি আমরা বলি, তাহলে ফুলের ক্ষেত্রে যে আমরা এঁকেছিলাম থ্যালামাসের পরে, মানে একদম ফুলের ডাঁটিটা যেটা, সেটাই তো অ্যাকচুয়ালি ভেতর দিকে রান করছে। তোমাকে তো এটা মনে মনে এরকম লম্বা করে নাও, বা এই দেখো, এটা একটা টেটাস্পোরাঞ্জিয়েট এর গঠন। তাহলে এইটাকে তোমাকে বুঝতে হবে যে আমি তোমাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এরকম কোন একটা জায়গা কেটে, তাহলে সেখানে এরকম 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 4টে এরকমের স্পোরাঞ্জিয়াম আছে, যার মধ্যে স্পোর গুলো আছে। আবারও বলছি, পোলেন হবে সবসময় এগুলো, হ্যাঁ, স্পোরোজেনেসিস বলে বারবার কথাটা বলছি। তার মানে এর মধ্যে পোলেন গুলো আছে, এর মধ্যে পোলেন গুলো আছে, এর মধ্যে আছে। আর যদি বাইস্পোরাঞ্জিয়েট হতো তাহলে দুটো থাকতো, টেট্রা বলে 4টে আছে। ক্লিয়ার? তাহলে তোমাকে মনে মনে এটা কল্পনা করতে হবে যে এখানে একটা বড় থাম্বা টাইপের, এখানে একটা বড় ভেতরে হলো, এরকম। আচ্ছা, তাহলে পোলেন মাদার সেলকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করা ট্যাপেটামের একটা কাজ। ট্যাপেটামের দুটো টাইপের সেল আছে, হ্যাঁ, একটা হলো অ্যামিবয়েড সেল, আর একটা হলো সিক্রেটরি সেল। এইটা তো লাগছে না, আমরা তো মোটামুটি বুঝেছি যেটা 4টে হবে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা একটা মুছেও কাজ চালাতে পারি, কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই ক্ষেত্রে যখন যখন একটা স্পোর মাদার সেলের বা পোলেন মাদার সেলের ওপর মিওসিস সেল ডিভিশন হবে, জেনারেলি বুঝতেই পারছি 4টে সেল তৈরি হবে। তার মানে 4টে পোলেন গ্রেন তৈরি হবে। এই 4টে পোলেন গ্রেন প্রাথমিক অবস্থায় পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, আর যুক্ত থাকে যে উপাদান দিয়ে, তার নাম ক্যালোজ। তাহলে এটা প্রথম দিকে যুক্ত করে রাখতে সাহায্য করে ক্যালোজ, এবং তার পরবর্তী অংশে ক্যালেজ নামক একটি উৎসেচকের প্রভাবে, এএসি উৎসেচক, ক্যালেজ নামক একটি উৎসেচকের প্রভাবে ক্যালোজটা ডিগ্রেড করে, নষ্ট করে, এবং স্পোর গুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়। যেটা টেট্রাড আছে সেটা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়, দিয়ে ঝরে পড়ে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত, সেটা হলো এই যে প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামের একটা করে পোর্শন, কিন্তু মানে সেই অর্থে থিকনেস কম থাকে, একটা করে অংশে থিকনেস কম থাকে, ঠিক আছে? কেন? কারণ যখন একটা ফুল যখন ম্যাচিওর করছে, তার যখন স্ট্যামেন পার্টটা ম্যাচিওর করছে, মানে অ্যান্থারটা ম্যাচিওর করছে, ম্যাচিওর করলে যখন ডিহাইড্রেশন হয়, মানে শুকিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, তখন টান পড়ে। আর টান পড়লে আমাদের নরম অংশগুলোই সবচেয়ে আগে ফাটে। তাহলে এখানে একটা সেরকম একটা পাতলা লেয়ারের জায়গা রয়েছে যেটা আগে ফাটবে। তার মানে এই দিক দিয়ে স্পোর গুলো
ডেহিস পড়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে মৌমাছি হোক, প্রজাপতি হোক, তুমি হোক, যে হোক না কেন, তাহলে এক্ষেত্রে ক্যারি করতে সুবিধা হবে, তাই না? তুমি বললে হাসলে কেন? কারণ পলিনেশন তো তুমিও করতে পারো। ধরো সর্ষের খেতে গিয়ে তুমি ওর না নিয়ে রিল বানাচ্ছ, তো তুমি তো পলিনেশন করছো। পলিনেশন তো মানুষ দ্বারাও হতে পারে। তাহলে রিলস যখন বানাচ্ছ আর সর্ষের খেতে গিয়ে বানাচ্ছ, সর্ষে তো চাষ করা মুশকিল হয়ে গেছে মেয়েদের জ্বালায়, ঠিক আছে? মানে সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে সব রিলস বানাতে গিয়ে সর্ষে গাছের 12টা বাজিয়ে দিচ্ছে। তাদের রিলস পপুলার হয়ে যাচ্ছে কিন্তু সর্ষের ক্ষেত্রে 12টা বাজিয়ে দিচ্ছে। যাই হোক, তাহলে পলিনেশন কিন্তু সেক্ষেত্রে মানুষও হেল্প করে বিভিন্ন ভাবে, সেটা আমরা পলিনেশন জায়গাতে আলোচনা করবো। তাহলে একটা করে জায়গা এখানে কম থিকনেস, তার কারণ ওই জায়গাটা ফেটে যাবে। আর ফেটে গেলে ওই দিক দিয়ে পোলেন গুলো বেরিয়ে যাবে, মানে ডেইস পড়ে যাবে। ডেইস করা মানে ঝরে পড়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একটা কাজ। আর কি কাজ রয়েছে? ইউভি রে প্রোটেকশন। ইউভি রে প্রোটেকশন, যত রকমের প্রোটেকশন আছে, শুধু ইউভি রে প্রোটেকশন কেন, যত রকমের প্রোটেকশন আছে সব প্রোটেকশন দেয়। কেমন? কেমন? ধরো, ধরো একটা গাছ, ধরো জলের মাধ্যমে পলিনেশন করায়, ঠিক আছে? তো যে জলে পড়লো, জলে 10 দিন ধরে পড়ে আছে, 10 দিন ধরে যদি জলে পড়ে থাকে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাতে না পচে যায় তার জন্য প্রোটেকশন। বোঝা গেল? আচ্ছা, এরপর ধরো এই ভিতরে যে পোলেন মাদার সেল রয়েছে, সেই মাদার সেলের নিউক্লিয়াস রয়েছে। এবার ধরো ফুল তো আর কেউ ঢেকে রাখবে না, ফুল তো ওপেন আছে সূর্যের আলোয়, কোথায় ওজোন হোল আছে, কোথায় ইউভি রে আসছে কে জানে। তা দেখা গেল যে ইউভি রে সেক্ষেত্রে এসে তাকে তার মিউটেশন করাতে পারে। যদি ওগুলো পোলেনের বাইরের দিকে স্পোরোপোলেনিন বলে একটি আবরণ আছে, তার বিশেষ করে কাজ। তো এখানে আমরা বলতেই পারি সেই স্পোরোপোলেনিন সিক্রেট করতে পারে এই সিক্রেটারি সেল। মানে এটা যদি ডাইরেক্ট নাও লিখি আমরা, তাহলে পোলেন গ্রেনের বাইরের দিকে যে স্পোরোপোলেনিন বলে লেয়ার থাকে, সেই স্পোরোপোলেনিন এই লেয়ারটাকে তৈরি করে ট্যাপেটাম। বোঝা গেল কি বললাম? তাহলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো ট্যাপেটাম করে। তাহলে তোমাকে দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে। এক আসতে পারে যে ট্যাপেটাম কি, এর কাজ লেখো, তাহলে 1+2 হলো। আর যদি বলে একটা স্পোরাঞ্জিয়ামের ক্ষেত্রে সবচেয়ে ভিতরের লেয়ারের নাম লেখো এবং তার কাজ লেখো, দিয়ে 1+2 দিয়েছে, তুমি ট্যাপেটামও করে গেছো আর সঙ্গে ট্যাপেটামের কাজও ভালো করে করে গেছো। কিন্তু যেটা করে যাওনি সেটা হলো স্পোরাঞ্জিয়ামের ভিতরের যে লেয়ার, সেই লেয়ারটাকে কি বলে সেটা তুমি করে যাওনি, ব্যাস পুরো ফেঁসে গেলে। বুঝতে পারলে কথাটা? মানে তার মানে দাঁড়ালো তোমাকে ওই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি যেন সেই জায়গাটা জেনে যাই যে জায়গাটা থ্রু দিয়ে আমি কোশ্চেনটা কমন পাবো। কথাটা বুঝতে পারলে? স্পোরাঞ্জিয়ামের ভিতরের লেয়ারটা, তাহলে সেটা ট্যাপেটাম। আমি ট্যাপেটাম রিলেটেড সবকিছুই করে গেছি, অথচ আমি জানি না স্পোরাঞ্জিয়ামের ভিতরের লেয়ারটা ট্যাপেটাম। এদিকে কোনো কিছু উল্লেখ করা নাই, শুধু স্পোরাঞ্জিয়ামের ভিতরের লেয়ারের নাম বলো এবং তার কাজ লেখো 1+2। এই ধরনের ভাষা যেন না ফেঁসে যাও, ঠিক আছে? সেটা বললাম। এবং তো ঠিক আছে। এবার দেখো, ট্যাপেটামের কাজ যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের নেক্সট কাজ হলো মাইক্রোস্পোরোজেনেসিস। এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আমাদের দেখতে হবে। দেখো, প্রথমে দেখো প্রথমেই তো আর এত কিছু থাকে না। একটা ফুল যখন ম্যাচিওর করছে, তাহলে প্রথম স্টেজেই তো আর এসব থাকে না। তাহলে প্রথম দিকে তার অল্প স্বল্প সেল থাকবে, তো সেইখান থেকে শুরু হচ্ছে। এবার প্রথমে যে সেলটা অ্যাক্টিভেট হয়, প্রথমে 4 জায়গায় যদি টেট্রাস্পোরানজেট হয়, 4 জায়গায় 4টে সেল অ্যাক্টিভেট হবে। এই সেলগুলোকে আমরা এইভাবে আঁকছি যেহেতু ছবিগুলো এইভাবে আছে তাই, হ্যাঁ। তুমি আবার এইভাবে সোজা বা উল্টো ব্যাঁকা এইভাবে কিছু ভেবো না, ভাবার দরকার নাই। যেহেতু আমরা স্পোরাঞ্জেট আছে তো এরকম লম্বা না, তাহলে আমরা তো এরকম এঁকেছি তাই, যেহেতু 2D। এটাকে বলা হয় আর্চিস্পোরিয়াল সেল। আর্চিস্পোরিয়াল সেল নামটা ফিমেল। তোমার যখন আমরা গ্যামেট প্রডিউস করবো বা আমরা যখন মেগাস্পোরোজেনেসিস পড়াবো তখনও কিন্তু এই কথাটি আসবে। দেখো, আমরা কি পড়ছি? মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, মাইক্রোস্পোর তৈরি হবে নিশ্চয়ই স্পোরোফাইটিক বডিতে। স্পোর কোথায় হয়? স্পোরোফাইটিক বডিতে। আর গ্যামেটোফাইটিক বডিতে গ্যামেট তৈরি হয়, বারবার শেখানো হয়েছে 11-এ।
সেই জন্যই দেখো এত কিছু থাকতে মাধ্যমিকে একটি ফার্নের জনুক্রম আলোচনা করো বলতো। কেন? কারণ ছেলেপিলেদের যদি অ্যাকচুয়ালি এই ধরনের কোনো গাছের কথা বলতো যে জনুক্রম আলোচনা করো, তাহলে মাধ্যমিক লেভেলে ছেলেপিলের মাথা খারাপ হয়ে যেত। ফার্নটা কেন সুবিধা হলো? কারণ ওর স্পোরোফাইটিক বডি আর গ্যামেটোফাইটিক বডি আলাদা, সুতরাং কোনো ঝামেলা নেই। কিন্তু আম গাছে যখন তোমাকে বলছি এই আম গাছের মধ্যে স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক দুটোই আছে, তখন তোমার হজম করতে খুব অসুবিধা হচ্ছে। এই একটাই তোরে গাছ, তাহলে এর আবার স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক কোথায় আছে? গোটা আম গাছটা হলো স্পোরোফাইটিক বডি, গোটা আম গাছটা হলো স্পোরোফাইটিক বডি। এইবার স্পোরোফাইটিক বডিতে মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে, মানে মাইক্রোস্পোর ডেভেলপ করবে। আর সেই মাইক্রোস্পোরটা হলো অ্যাকচুয়ালি গ্যামেটোফাইটিক বডি, মানে পোলেন গ্রেনটা হলো গ্যামেটোফাইটিক বডি, ও অল্প দিনের জন্য থাকে। আর সেই জন্যই স্পোরোফাইটিক বডি বলা হচ্ছে, ডমিনেন্ট ফেজে আছে। কি বললাম বুঝতে পারলে? আগে দেখে নাও, আর্চিস্পোরিয়াল সেল প্রথমে একবার মাইটোসিস ডিভিশন করলো। আর্চিস্পোরিয়াল সেল প্রথমে একবার মাইটোসিস ডিভিশন করলো, এবং মাইটোসিস, তাহলে আমরা লিখছি আর্চিস্পোরিয়াল সেল প্রথমে একবার ইকুয়াল ডিভিশন করলো, দিয়ে তৈরি করলো দুটো সেল। একটা হলো প্যারাইটাল সেল, আর একটা হলো স্পোরোজেনাস সেল। স্পোরোজেনাস সেল, প্যারাইটাল সেল মানে যেটা আউটার সারফেসে আছে, আর ইনার সারফেসে যেটা আছে সেটা হলো অ্যাকচুয়ালি, মানে যদি আমি এ বি দিয়ে ডিনোট করে দিই, তাহলে প্যারাইটাল সেল হলো এই সাইডেরটা, আর স্পোরোজেনাস সেল হলো এই সাইডেরটা। প্যারাইটাল সেল থেকে এরপরে সমস্ত ধরনের লেয়ার গুলো ফর্ম করে। বোঝা গেল? সমস্ত ধরনের লেয়ার গুলো ফর্ম করে, এই যে চারটে লেয়ার দেখেছো, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, তারপরে তোমার এই ভিতরের লেয়ারটা, আর তারপরে এই ভিতরের লেয়ারটা। ঠিক আছে, এই যে চারটে লেয়ার, এই চারটে লেয়ার তৈরি করে প্যারাইটাল সেল। তার মানে টোটাল, এবার প্যারাইটালের ক্ষেত্রে প্রাইমারি প্যারাইটাল সেল, সেকেন্ডারি প্যারাইটাল সেল, তারপরে অ্যাকচুয়ালি স্পোরাঞ্জিয়াম ওয়াল। হ্যাঁ, আমরা ডাইরেক্টলি স্পোরাঞ্জিয়াম ওয়াল দিচ্ছি। হ্যাঁ, রাগ করলে না তো? বলছি আমরা প্যারাইটাল সেল থেকে প্রাইমারি প্যারাইটাল সেল, সেকেন্ড আবার ডিভাইড করে সেকেন্ডারি প্যারাইটাল সেল, তারপরে আবার আরো ডিভিশন কর। দেখো এত সেল রয়েছে, একবার মাইটোসিসে কি হয়েছে? বারবার মাইটোসিস ডিভিশন হচ্ছে, তারপর না হবে? তাহলে কত ওইভাবে দেখাবো? সেই জন্য আমরা প্রাইমারি সেকেন্ডারি সব বাদ দিয়ে একদম স্পোরাঞ্জিয়াম ওয়াল করে দিলাম। মানে যে চারটে লেয়ারের কথা বলছো সেই চারটে লেয়ার চারটেই এখান থেকে তৈরি হয়, প্যারাইটাল সেল থেকে। স্পোরোজেনাস সেল থেকে কি হয়? প্রথমে পোলেন মাদার সেল তৈরি হয়, পোলেন পোলেন মাদার সেল তৈরি হয়। পোলেন মাদার সেলের উপর রিডাকশন ডিভিশন হয়, মিওসিস কোষ বিভাজন হয়, এবং প্রত্যেকটা থেকে চারটে করে পোলেন গ্রেন তৈরি হয়, পোলেন গ্রেন। এইবার আমরা লিখবো এতক্ষণে হ্যাপ্লয়েড। এর আগে যত জায়গা আছে আমি লিখলাম না শখ করে, সব ডিপ্লয়েড। বলছি পোলেন ছাড়া বাকি সব তো ডিপ্লয়েড, পোলেন মাদার সেলও ডিপ্লয়েড, বাকি আগে যা আছে সব ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড সেলের উপর মিওসিস ডিভিশন হলো, দিয়ে চারটে পোলেন গ্রেন তৈরি হলো। আমরা একটা গেছি না চারটে আঁকবো? আচ্ছা, প্রথমে চারটেই থাকে, তারপরে ক্যালেজটাকে নষ্ট করে, ক্যালোজটাকে নষ্ট করে, দিয়ে তারপরে সেখান থেকে সিঙ্গেল সিঙ্গেল ডেইস করে। তাহলে পোলেন গ্রেন ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইক্রোস্পোর, ইকুয়াল টু লিখতে পারি মেল গ্যামেটোফাইটিক বডি। ছেলে মেয়েদের বটানি পার্ট সবসময় শক্ত লাগে এই কারণের জন্যই যে অ্যানিম্যাল হোক বা মানুষ হোক, ও মোটামুটি আছে আর কি মাথায়। এবার গাছেদের ক্ষেত্রে কোথায় মাইক্রোস্পোর, কোথায় মেল গ্যামেটোফাইট, কি একটু হয় আর কি ছেলে মেয়েদের। হ্যাঁ, তাহলে মেল গ্যামেটোফাইটিক বডিটা আমরা খুঁজে পেয়ে গেলাম, মানে পোলেন গ্রেনই অ্যাকচুয়ালি মেল গ্যামেটোফাইটিক বডি। তাহলে গ্যামেটোফাইটিক বডিতে গ্যামেট প্রোডাকশন হয়, তার মানে পোলেনটা এই পোলেনটা যখন জার্মিনেট করবে, যখন অঙ্কুরিত হবে, তখন সেখানে গ্যামেট তৈরি হবে। তখন আমরা মাইক্রো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া করব। বোঝা গেল? তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস বলতে এটা পরীক্ষায় প্রায় আসে না।
ঠিক আছে, দুঃখ পাওয়ার কিছু নাই। মানে আমি 12-এর পরীক্ষায় বলছি, বোর্ড এক্সামে তেমন আসে না। কিন্তু মাইক্রোস্পোরোজেনেসিস এর বিষয়টাকে তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে তুমি রিপ্রোডাকশনের কিছু বুঝতে পারবে না এই চারটে জিনিস যদি না বোঝো। তাহলে মাইক্রোস্পোর মানে হলো পোলেন গ্রেন, মানেই হলো অ্যাকচুয়ালি মেল গ্যামেটোফাইটিক বডি। এইবার দেখো আস্তে আস্তে বুঝতে পারছো হয়তো একটু, যে আম গাছে যখন মুকুল এসছে, মানে যখন ফুল এসছে, তখন মেল পার্টও আছে। তাহলে মেল পার্টটা যখন ডেভেলপ করছে, সেখান থেকে যখন পোলেন গ্রেনটা ডেভেলপ করছে, বা জবা ফুলের ক্ষেত্রে তুমি হাত লাগালে যে হলুদ রঙের জিনিসগুলো পাও, ওগুলো পোলেন গ্রেন। ওগুলো অ্যাকচুয়ালি হিসাব মতো মেল গ্যামেটোফাইটিক বডি। সেইটা গিয়ে কোনো গাছে পড়বে। এবার জবা গাছেরটা আম গাছেও পড়তে পারে, বেল গাছেও পড়তে পারে, বেল গাছেরটা কুল গাছের, যে কোনো গাছে পড়তে পারে। এবার সেম গাছে যখন পড়ে, তখন একটা চান্স থাকে, সবসময় হাতেও হবে তা কোনো মানে নেই, সেটাও আমরা পড়বো এই চ্যাপ্টারতেই। জবা গাছেরটা জবা গাছে গিয়ে পড়লে একটা চান্স থাকে জেমিনেট করার, তখন জেমিনেট করে। আর তখন সেই পোলেন গ্রেন থেকে তৈরি হয় গ্যামেট। পোলেন গ্রেনের ভিতরে তৈরি হয় গ্যামেট, সেটাও একটু দেখবো আমরা এখানে। তাহলে আমরা কি বুঝতে পারলাম বিষয়টা কি হয়? তাহলে প্রথমে একটা মাইটোটিক ডিভিশন হলো, কারণ এই সেলটা তো এমনিতেই টুয়েন ছিল, প্রথমেই টুয়েন, এর মাইটোটিক ডিভিশন মানে টুয়েন। এরপর সেখান থেকে প্রাইমারি প্যারাইটাল সেল, সেকেন্ডারি প্যারাইটাল সেল দিয়ে স্পোরাঞ্জিয়াম ওয়াল তৈরি হলো, সব টুয়েন। এখানে স্পোরোজেনাস সেল টুয়েন, পোলেন মাদার সেল টুয়েন। এইবার এই ভেতরটা পোলেন মাদার সেলে ভরে গেল, মিওস মাইটোসিস ডিভিশন করিয়ে করিয়ে পোলেন মাদার সেলে ভরে গেল, দিয়ে তারপরে মিওসিস হতে শুরু করলো। তাহলে ভেতরে এবার পোলেন গ্রেনে গিজগিজ করবে। আর তোমাকে তো বলেছি একটু লম্বা করে বার, মানে হিসাব মতো এটা। তার মানে এই চ্যানেল গুলো, টিউব গুলো বুঝতে হবে যে ওর ভেতরে গোটা চারটে জায়গা জুড়ে আছে পোলেন গ্রেন। আর ডেহিস করার জায়গাটাও তোমাকে বুঝতে হবে, যে এইখানে হবে না, এই লাইন বরাবর হবে। বুঝতে পারছো কি বলছি? আমি যদি এরকম একটা সেকশনাল ভিউ কেটে আমি যদি দেখিয়ে দিই এটাতে কম, এটাতে কম, এটাতে কম, এটাতে কম, তা তোমার তো লাইনটা তো গোটাটাই চলছে। তাহলে এখানে যে আমি কম করে দিয়েছি, এই জায়গাটা কম করেছি, এটা কি এক জায়গায় আছে নেই? তো গোটা লাইনটাতেই আছে। তা সেটা তোমাকে কিন্তু এই পেন হিসাবে, পেন যেমন করা আছে সেই হিসাবে তোমাকে বুঝে নিতে হবে, যে এই কমের লেয়ারটা কিন্তু গোটাটাই আছে, যখন দেহিস করবে তখন কিন্তু গোটাটা জুড়ে কিন্তু স্প্রেড করে যাবে। বলো বুঝতে পারলে কিনা? কোনো কোশ্চেন থাকলে বলো, এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। কারণ মাইক্রোস্পোরের ডেভেলপমেন্ট প্রায় আহ হয়ে গেছে। হুম। এরপরে কিন্তু আমাদের মেনলি যেটা করতে হবে সেটা হলো পোলেন গ্রেনের স্ট্রাকচার দেখতে হবে, হ্যাঁ, এবং এর সঙ্গে রিলেটেড আরো অনেক কিছু টপিক আছে, সেই টপিক গুলোকে আমাদের দেখতে হবে। ঠিক আছে, বলো বলো। আচ্ছা, একটা বই দাও একবার, আমি একটু তোমাদেরকে একটা নতুন বই দাও, একবার প্রাথমিক গাইডটা করে দিই, হ্যাঁ, যে কি পড়তে হবে না হবে, না হলে তো তোমরা আবার সেই চিন্তার মধ্যে থাকবে। পেন প্রথমে, যদি নতুন বই হয় তাহলে পেজ নাম্বার, সান্দ্রার বইয়ে নতুন বইয়ে পেজ নাম্বার 55, কিছু পড়তে হবে না। মানে এটার থেকে বলা ভালো পরীক্ষায় কিছু আসবে না, তুমি পড়তেই পারো, পড়তে হবে না কেন বলবো আমি, তুমি পড়তেই পারো। আচ্ছা, পেজ নাম্বার 56, কিছু পরীক্ষায় আসবে না। পেজ নাম্বার 57, কিছু পরীক্ষায় আসবে না। এমন যেন মনে হয় না যেন কেন দিয়েছে, মানে এগুলো ছাড়া কোনো শুরুই, এগুলো ছাড়া তুমি পড়বে কি করে? হ্যাঁ, তুমি কিছুই জানলে না, নেমে গেলে মাঠে, এমন হয় নাকি? তাই তাই না? 58 এসে, 58 এসে দেখো, যখন ওই একদম শেষের দিকে যখন এই ছবিটা আছে, ইমরানা আছে ওইদিকে, দেখো এই ছবিটা যখন আছে, এই ছবিটা, তার আগে দেখো দুটো প্যারা আগে থেকে শুরু হচ্ছে, আমি যে, আচ্ছা এটা না করলেও হবে, কেন বলছি, তার পরের পাতায় গিয়ে, চলো এটা বাদ দিয়ে দিলাম, 58টা বাদ দিলাম, কেন বাদ দিলাম, দেখো 59-এ এসো, 59 এসে একদম বোল্ড আকারে আছে মাইক্রোস্পোরোজেনেসিস। সেটাই ওখানে বলা ছিল আর কি, মানে এখানে আবার রিপিট করেছে। দরকার হলে মাইক্রোস্পোরোজেনেসিস এর কোনো বিষয় যদি তোমার কিছু আটকায়, তাহলে পরের পেজটার, আগের পেজটার হেল্প নিতে পারো, ওই একই জিনিস আছে ওখানে, হয়তো অ্যামিবয়েড সেল, সিক্রেটারি সেল, ট্যাপেটামেন্টের কাজ স্পেশাল করে ওগুলো একটু বেশি দেওয়া আছে, এইটা। তার মানে তোমাকে মাইক্রোস্পোরোজেনেসিস এই বিষয়টিকে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট পড়তে হবে, 6টাই পড়তে হবে, এখানে যেন আবার কম বেশি করো না, এটা একটা প্রসিডিওর।
এইবার 6 নম্বর প্রসিডিওরে, 6 নম্বর স্টেপে, সরি 6 নম্বর স্টেপে দেখো পরাগ মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু উৎপন্ন হয়, ব্যাস ওখানেই দাঁড়ায়। তারপরে যে ভাগ রয়েছে সাকসেসিভ আর ওই সাইমultaneously ও সব কথা হয় না। ক্লিয়ার? তাহলে এই 6টা পয়েন্ট আমাকে লিখতে হবে যদি মাইক্রোস্পোরোজেনেসিস বাই চান্স পরীক্ষায় আসে। হ্যাঁ, ভালো ছেলে হলে কি করবে? অবভিয়াসলি ভালো ছেলে হলে এই ছবি দেবে। এই ভালো ছেলে খারাপ ছেলে সবাই এই ছবি দিতেই হবে, ঠিক আছে? কোন ছবিটা দেবে? দেখো 3টে ছবি আছে হিসাব মতো, 3টে ছবির মধ্যে ডান দিকের ছবিটা দিতে হবে কিন্তু সেল ছাড়া, মানে ডান দিকের ছবিটা দেখলে অজ্ঞান হয়ে যাবে এখনই। তো সেক্ষেত্রে ডান দিকের ছবিটা দেখবে কিন্তু আমার মতো করে, কোনো সেল ফেল আঁকবো না, শুধু লেয়ার দেবো আর নাম দেবো। সেল কে আঁকবে বসে বসে, তোমার যদি টাইম থাকে বসে বসে আঁকো, কিন্তু সেল আঁকার দরকার নাই। বোঝা গেল? ডান দিকের ছবিটা দেখবো, দেবো, হয়ে গেল। চলো এইবার ভালো ছেলে হলে আর কি করবে? ভালো ছেলে হলে 59 পাতায় যে এই যে পরাগধানীর ওই যে ডিভিশন করার যে ছবিটা, মানে যেটা ফ্লো চার্ট যেটা রয়েছে, এই জিনিসটা দিয়ে দেবে ভালো ছেলে হলে। আর ভালো মেয়েরাও দেবে, আর যদি মনে হয় না দেওয়ার দরকার নেই তো ঠিক আছে চলে যাবে। এইবার বিষয়টা হলো যে পরীক্ষা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজেদের অভিজ্ঞতা পরে শেয়ার করলেও হবে। বলছি বিষয়টা হলো যে খাতা যখন দেখা হয় তখন থরলি কে দেখে? কেউ তো দেখে না, থরলি কেউ দেখে না। খাতা দেখার সময় ফাইনালে বোর্ড এক্সাম, খাতা দেখার সময় যখন দেখা হয় ওভারঅল চেক করা হয়, ঠিক আছে? এবার তুমি লিখলে, ধরো আমি কথাই বলছি মাইক্রোস্পোরোজেনেসিস লিখেছো, তোমার খাতা দেখেই বোঝা যাচ্ছে যে তুমি ট্যাপে টাপে মানে একবার চোখ বুলালেই বোঝা যাচ্ছে তুমি কি কি মোটামুটি লিখে দিয়েছো, সঙ্গে একটা ছবি দিয়েছো, একটা ফ্লো চার্ট দিয়েছো। আর কে পড়বে ভেতরে? টিক দিয়ে 3 দিয়ে বেরিয়ে চলে গেল। ধরো তার কাছে 200টা খাতা এসছে, এক একটা খাতা ধরো অনেক মোটা মোটা খাতা, তা সেই সমস্ত খাতা সব যদি লাইন বাই লাইন পড়তে হয় তাহলে তো হয়ে গেল। বোঝা গেল? তা সম্ভব নয়। তা তোমার প্রেজেন্টেশন হলো আসল বিষয়, যার থ্রু দিয়ে তুমি নাম পেয়ে যাবে। এবার তাই বললে ভিতরে গল্প লিখলে হবে? তা হবে না। স্যারদের চোখগুলো না স্ক্যানারের মতো, একবার করে ফেলবে মোটামুটি বুঝে যাবে কি আছে, ও ভিতরে পড়ার দরকার নেই, ও বললে বুঝে যাবে যে কি লিখেছে ছেলে। বোঝা গেল কথাটা? মানে সুতরাং আমি বারবার গাইড করে দেবো কিভাবে লিখবে, এটা কিন্তু ভীষণ ভাইটাল জিনিস, যে কিভাবে লিখবে। হ্যাঁ, মানে কিভাবে লিখলে স্যারদের অসুবিধা হবে না, তার মানে তোমার সুবিধা হবে। স্যারদের তুমি যদি অসুবিধা না করো তা তোমার নাম্বার পেতে মানে তুমি বাধ্য, নাম্বার তোমাকে পেতেই হবে, ঠিক আছে? আর ফাঁকিবাজিরও কিছু কেস বলে দেবো, যে ফাঁকিবাজি গুলো করলে অ্যাটলিস্ট মানে তুমি একটু বেশি নাম্বার ক্যারি করতে পারো, মানে স্যারও করে দিতে পারে যদি খুব দরদি লোক হয়, করে দিতে পারে। মানে তুমি তার অপশন দিয়ে রাখতে হবে যে আমি অপশন দিয়ে রেখেছি স্যার, আপনি যদি পারেন তো করে দিন, সেরকম অপশন আছে। কিন্তু তোমাকে সেই অপশনটা দিয়ে রাখতে হবে যে আমি দিলাম অপশনটা আপনাকে, আপনি যদি পারেন তো করে দেন। বোঝা গেল? হয় হয় সব হয়। এ কি ব্যাপার, কি শেষ হয়ে গেল কেন এখনই? সকালবেলা এত পড়ালাম, এখানে শেষ হয়ে যাচ্ছে। গল্প করেছিলাম না, চলো গল্প করবো। আচ্ছা দেখো, না না পড়াশোনা নিয়ে বলছি, ট্যাপে ট্যাপের যখন কাজ পড়াচ্ছিলাম না, দু একটা শর্ট কোয়েশ্চেন ওখানে বাদ যাবে, বাদ গেছে, সেগুলো আমরা আলাদা করে পড়িয়েছিলাম। সেই জন্য ট্যাপে ট্যাপের আর একটা এক্সট্রা কাজ হবে পোলেন কিট, এটা তৈরি করা। পোলেন কিট মানে একটা পলিনেশনের যদি এজেন্ট, মানে পলিনেটার যদি লিভিং হয়, মানে মৌমাছি, প্রজাপতি, মানুষ, এরা কেউ, তাহলে যখন সে পরাগ রেণুগুলোকে রিসিভ করবে, সে তো দায়িত্ব নিয়ে যায়নি, দায়িত্ব নিয়ে গেছে, ঠিকা নিয়ে গেছে যে জবা ফুলের থেকে আমি জবা ফুলে গিয়ে যাবো, এরকম তো নেয়নি। বা জবা ফুল আমি পোলেন গ্রেন আনতে যাচ্ছি, এমন কোনো ঠিকা নিচ্ছে নাকি? এমনি এমনি হয়ে যাচ্ছে। তাহলে ফুলকেও একটু মাথা কাটতে হবে, মানে গাছকেও একটু মাথা কাটতে হবে। তার মানে পোলেন গ্রেনের বাইরের দিকে এমন কিছু রাখতে হবে যাতে তারা আকৃষ্ট হয়, অ্যাটলিস্ট তাদের পায়ে আটকে যায়, এই ধরনের জিনিস চটচটে আঠালো পদার্থ তাদের সঙ্গে রাখতে হবে। আর সেটা অ্যাকচুয়ালি পোলেন কিট, যা ট্যাপেটাম লেয়ার সৃষ্টি করে। মানে ট্যাপেটাম লেয়ারে যে সিক্রেটরি টিস্যু রয়েছে না, ও সিক্রেশন করে দেয় এই ধরনের হলুদ রঙের মিষ্টি আঠালো পদার্থ, যা পোলেন গ্রেনের বাইরের দিকে থাকে। ফলে যখনই, বিশেষ করে এগুলো হয় কোথায়, যেগুলো ইনসেক্ট পলিনেটার তাদের ক্ষেত্রে হয়, সবার জন্য নয়। জলে যদি যায় তাহলে আর সব আঠালো নিয়ে কি হবে?
যদি হাওয়ায় যায় তাও দরকার নাই, তাতে গর্ভমুণ্ড আঠালো হতে হবে, পোলেন গ্রেন আঠালো হয়ে কাজ নাই। বুঝতে হবে, বেশি লিখতে হবে না, বেশি বুঝে নিলে তোমাকে কম মাথায় নিয়ে যেতে হবে, ওখানে বসে বসে লিখতে পারবে, এমন কিছু টপিক আছে। তাহলে এক্ষেত্রে যদি ইনসেক্ট পলিনেটর হয়, তাহলে সেক্ষেত্রে তাদের পায়ে গায়ে চিপকে যাওয়ার বিষয় আছে, তাহলে পোলেন গ্রেন আঠালো হতে হবে, সেক্ষেত্রে পোলেন কিটের কথা আসছে। তাহলে মানে পোলেন কিট ট্যাপেটাম লেয়ার থেকে সিক্রেশন হয়। এইবার আমাদের কাজ হলো একটা পোলেন গ্রেনের গঠন আমরা দেখব, যেটা আবার একটা 3 নম্বরের কোশ্চেন। পোলেন গ্রেন বা পরাগ রেণুর পরাণু গঠন বর্ণনা করো, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, মানে আসে, খুব আসে, 2-3 বছর অন্তর অন্তরই আসে, মানে এখানে গাদা কোশ্চেন। ঠিক আছে, সুতরাং আসার প্রচুর অপশন। আর একটা বিষয় মনে হয় বলা হয়নি, সেটা হলো আমরা বলেছিলাম যে 1 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। আমাদের তো 5 নম্বরের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, সেটা হলো 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট আর 5 নম্বর ইউনিট। এবার আমরা পড়াতে পড়াতে আবার ইউনিটের ভেতর চ্যাপ্টার বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। এই চ্যাপ্টার হলো 5 নম্বরের কোশ্চেন আসে চ্যাপ্টার, মানে প্রথম চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন আসে না, 3 নম্বর হলো ম্যাক্সিমাম কোশ্চেন, রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আর এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। 3 তো আসবেই, বাকি সবই আসবে। বোঝা গেল কি বললাম? পরাগ রেণুর গঠন, এই দেখো, ধরো একটা পরাগ রেণুর তো বিভিন্ন রকমের শেপ হতে পারে, সাইজ বিভিন্ন রকম হতে পারে। আমরা একটা নর্মাল একটা ধরো পরাগ রেণুকে গোল মতো করে আঁকলাম। এবার এটা একটা মানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, তাহলে এটা যদি হয় আমরা ভিতরে আর একটা লেয়ারকে আঁকলাম, ভালো করে একটু শুনবে, আর একটা লেয়ারকে আঁকলাম, দিয়ে এই যে ভিতরের লেয়ারটা না, সেই লেয়ারটার নাম হলো ইনটাইন। এটা অ্যাকচুয়ালি তুমি লিখবে না, আমি লিখবো, অ্যাকচুয়ালি এটা সেল ওয়াল। এবার তুমি আমাকে বলো যে এটা কি দিয়ে তৈরি হওয়া উচিত। একটু একটু শুনতে পাচ্ছি, পেক্টোসেলুলোজ। শুধু সেলুলোজ বলছো, ওটা শুধু সেলুলোজ হবে না, পেক্টোসেলুলোজ হবে। কেন? মিডিল ল্যামেলায় পেকটিন ছিল, আর বাকি প্রাইমারি সেকেন্ডারি ওয়ালে মেন কম্পোজিশন ছিল সেলুলোজ। এবার দেখো, সেকেন্ডারি টার্সিয়ারি কি এদের দরকার আছে? ওটা তো দরকার তাদের, এই কাঠ বানিয়েছে যারা, মানে গাছের কথা বলছি। হ্যাঁ, এদের দরকার আছে, কি বললাম বুঝতে পারলে? ডিপোজিশন তো হয় সেকেন্ডারি টার্সিয়ারিতে, তাহলে পোলেন গ্রেনের ওপর ওই ডিপোজিশন করে কোনো লাভ নাই। সেল ওয়াল কিন্তু অ্যাকচুয়ালি মিডিল ল্যামেলা বা প্রাইমারি পর্যন্ত শেষ। তাহলে সেই অর্থে মিডিল ল্যামেলায় 11-এর টপিক, মিডিল ল্যামেলায় পেয়েছিলাম পেকটিন, আর প্রাইমারিতে পেয়েছিলাম মেনলি সেলুলোজ। তাহলে পেক্টো সেলুলোজিক লেয়ার ইনটাইনে থাকে, মানে ইনটাইনটা। আর ইনটাইনটা অ্যাকচুয়ালি সেল ওয়াল, তুমি লিখবে না, তুমি জেনে নিলে। তাহলে একটা সেলের যেমন সেল ওয়াল থাকে, প্ল্যান্ট সেল তো, তো সেল ওয়াল, এর ভেতরে সেল মেমব্রেন আছে। বুঝা গেল? এইবার এই যে বাকি যে লেয়ারটা এঁকেছি না, সেটাকে আমরা দুভাগে ভাগ করবো, সেটাকে আমরা দুভাগে ভাগ করছি। দেখো, এখান থেকে এই পর্যন্ত গোটাটাই কিন্তু, গোটাটাই কিন্তু, আচ্ছা ঠিক আছে, এটাকে দিই। এটা হলো নেক্সাইন, আর এটা হলো সেক্সাইন, গোটাটা মিলে এক্সাইন। ইনটাইন আর এক্সাইন গোদা বাংলায়, ভেতরের লেয়ারের নাম হলো ইনটাইন, বাইরের লেয়ারের নাম হলো এক্সাইন। এক্সাইনটা দুটো পার্টে আছে, ভিতরে বাইরে করে। তার মানে একদম ভিতর থেকে যদি শুরু করি, তাহলে ইনটাইন, তারপর নেক্সাইন, তারপর সেক্সাইন। এইবার এই যে নেক্সাইন এবং সেক্সাইন রয়েছে, মানে এক্সাইন রয়েছে, সেটা তৈরি হয়েছে সেই পপুলার উপাদান স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিনের গঠনগত উপাদান লেখো, কেমিক্যাল স্ট্রাকচার লেখো, মানে কেমিক্যালি কি আছে, কম্পোজিশন লেখো, এসব কোশ্চেনও পরীক্ষায় আসে। স্পোরোপোলিনাতে ফ্লাভোনয়েডস রয়েছে, ক্যারোটিনয়েডস রয়েছে, যা ইউভি রে প্রোটেক্ট করতে পারে। স্পোরোপোলেনিন বাইরের দিকে, মানে পোলেন গ্রেনের বাইরের দিকে থাকা এমন একটি বিশেষ উপাদান, যা একটা পোলেন গ্রেনকে শয়ে শয়ে, হাজারে হাজারে, ইভেন লক্ষ বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারে।
মাটির নিচে চাপা পড়ে যাওয়া অত চাপ তাপ সহ্য করেও অনেক পোলেন গ্রেনকে এখনো লিভিং অবস্থায় পাওয়া যায়, তার নিউক্লিয়াস থেকে জিএনএ পাওয়া যায়। তার মানে বুঝতে হবে যে পোলেন গ্রেনের কি লেভেলে ক্যাপাসিটি আছে যে সেখানে এই পোলেন গ্রেনটাকে সে প্রোটেক্ট করতে পারে। আমরা যেমন বলছিলাম জলে মানে জল দ্বারা পলিনেশন হয়, করেছি আমরা। তাহলে জল দ্বারা যখন পলিনেশন হচ্ছে, জলের মধ্যে পোলেন গ্রেনটা ধরো 10 দিন পড়ে আছে, পচে যাবে তো, কিন্তু প্রোটেকশন রয়েছে, স্পোরোপলিন পচবে না। এবার ধরো উঠতে উঠতে কোথায় যাবে কে জানে, ধরো দেখা গেল বেশ হিট রয়েছে এমন জায়গায় গিয়ে পড়ে গেল, মানে বলছি না পুড়ে যাবে, পড়ে এলো, হিটে প্রোটেক্ট করতে পারে, ইউভি রে প্রোটেক্ট করতে পারে, সব ধরনের মানে হ্যাজার্ড কে প্রোটেক্ট করতে পারে। মানেটা বুঝতে গেল? তো স্পোরোপলিন সেই জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয় এই পোলেন গ্রেনের ক্ষেত্রে। এইবার এই পোলেন গ্রেনটার যে লেয়ার, আমরা যদি তাকে একবারে এইভাবে ভরে দিই আর কি, হ্যাঁ মানে এরকম করে একটু ভরে দিলাম, তাহলে কি হয় যে সব জায়গায় কিন্তু থিকনেসটা এতটা না, সব জায়গার থিকনেসটা এতটা না, এইরকম করে অনেক জায়গাতেই থিকনেস কম আছে, অনেক জায়গাতেই বেশি আছে, অনেক জায়গাতেই কম বেশি আছে। বোঝা গেল কি বললাম? আমি একটু মোটা করেছি বলে মনে হলো বেশি খাল হয়ে গেল। এই জায়গাটাকে বলা হয় জার্মিনাল ফারো। কি হয় এটা দিয়ে? এটা দিয়ে পোলেন টিউব ডেভেলপ করে। ছোলা মটর যখন অঙ্কুরিত হয় তখন তোর সেই অঙ্কুরটা বেরিয়ে আসে, তো পোলেন গ্রেনের জার্মিনেশন হয় কখন? যখন গিয়ে সে ফুলের স্টিগমাতে গিয়ে পড়ে এবং পার্টিকুলার সেই ফুলের প্রজাতির সঙ্গে ম্যাচ করিয়ে অনেক রকমের ইন্টারাকশন হয়, আমরা করব সেই সমস্ত ইন্টারাকশন ঘটিয়ে সব ওকে সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ এ ডেভেলপ করবে। তাল গাছেরটা যদি বেল গাছে গিয়ে পড়ে তোরাই হবে, তাল গাছেরটা মিনিমাম তাল গাছে গিয়ে পড়তেই হবে। তারপরে আবার তাল গাছ ভাববে তার অনেক রকম ইন্টারাকশন আছে যে এটাকে ডেভেলপ করা যাবে কি যাবে না। এমন নয় যে তাল গাছেরটা তাল গাছে গিয়ে পড়লেই ডেভেলপ করবে, মানে বোঝা গেল? তাহলে যদি সবকিছু ওকে থাকে তখন কি হয়, তখন এই জায়গা থেকে যে জার্মিনাল ফারো, দেখো বললাম স্পোরোপলিনের এত প্রোটেকশন রয়েছে, তাহলে এই সব জায়গা ভেদ করে পোলেন টিউবের বেরোনোও তো খুব দুষ্কর ব্যাপার হয়ে যাবে। সেই জন্য জায়গায় জায়গায় থিকনেস কম করা আছে, আর সেই কম করা জায়গাগুলো কি আমরা বলছি জার্মিনাল ফারো। কি হয় যখন এরকম উঠতে উঠতে গিয়ে বা কারোর সঙ্গে গিয়ে ফুলের স্টিগমাতে পড়ে, ধরো ফুলের স্টিগমা, হ্যাঁ স্টিগমাতে গিয়ে পড়ে, আর এটা ধরো পোলেন গ্রেন, এটা ধরো পোলেন গ্রেন, হ্যাঁ তখন কি হয় এখান থেকে পোলেন টিউব অ্যারাইজ করে, দিয়ে সে ছুটছে তার টার্গেটে। কোথায় টার্গেট? সেটা হলো যে ডিম্বক গুলো রয়েছে, সেই ডিম্বকের ভেতরে ফিমেল গ্যামেট আছে, এখানেও বিশাল কম্পিটিশন আছে, এখানেও ছোটাছুটি হয় কে আগে যাবে। বোঝা গেল? শুধু প্রাণীদের হয় না, উদ্ভিদেরও হয়, কারণ কম্পিটিশন না করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে না। বোঝা গেল? বেস্ট রেজাল্টের জন্য কম্পিটিশন হয় সবসময়। তো মানুষের ক্ষেত্রেও ধরো 10 কোটি শুক্রাণু কেন লড়াই করবে? একটা দুটো শুক্রাণুতেও কাজ মিটে যেত, একটাই তো লাগবে। লড়াই করে 10 কোটি ফর বেটার রেজাল্ট, বেস্ট রেজাল্ট, মানে টপ মোস্ট যারা তাদের মধ্যে একজন ফিউজ করবে। এখানেও সেরকম, হয়তো 5টা অ্যাকচুয়ালি হয়তো ওভিউল আছে, তার মধ্যে এই গাছে 5টা, 5টার জন্য হয়তো 50টা ছুটছে যে আগে গিয়ে ফিউজ করতে পারবে। এবার যে আগে ফিউজ করতে পারবে এটাই প্রমাণ করে যে সে নিশ্চয়ই তার জন্য উপযুক্ত, ছুটে ফার্স্ট হচ্ছে, বিষয়টা তো সেটাই। তো বিষয় হলো এই দিক দিয়ে তখন পোলেন টিউবটা, এই দিক দিয়ে তখন পোলেন টিউবটা অ্যারাইজ করে, মানে পোলেন টিউবটা অ্যারাইজ করে। বোঝা গেল? এটা যদি হয় হিসাব মতো পোলেন টিউবটা এদিকে অ্যারাইজ করলো, ঠিক আছে ঠিক আছে বুঝেছি আমি, এটা পোলেন টিউবটা অ্যারাইজ করলো। তখন এই নিউক্লিয়াসটার কি হয় সেটা আমরা দেখব মেগা সরি মাইক্রো গ্যামেটোজেনেসিস, মানে এই নিউক্লিয়াসটা তখন ডিভাইড করে দিয়ে মেল গ্যামেটে কনভার্ট হয়, মানে এই নিউক্লিয়াসই তখন মেল গ্যামেট। বোঝা গেল? দিয়ে সে এই বরাবর আসতে থাকে, পোলেন গ্রেন এখানেই বসে থাকে, কোথাও যায় না, টিউবটা এগিয়ে যায়, আর টিউবের ভেতর দিয়ে নিউক্লিয়াসটা এগিয়ে যায়, মানে সেই হলো গ্যামেট। এইটা যখন পড়বো না, এটা পড়তে দেরি আছে এখন, এর মাঝে ফিমেল আরম্ভ হয়ে যাবে নেক্সট দিনকে। এটা আবার কখন পড়বো? পলিনেশন হওয়ার পর।
কারণ আগে তো ওখান থেকে এখানে এসে পড়ুক, তারপর তো করবো বিষয়টা, তাই না? তাহলে আমাকে তো স্টেপ ওয়াইজ পড়াতে হবে। বোঝা গেল? এরপর ফিমেল পার্ট হবে, তারপর পলিনেশন হবে, পলিনেশন করে মেল পার্টটা এখানে এসে পড়বে, তারপরে আবার মাইক্রো গ্যামেটোজেনেসিস শুরু হবে। তার আগে শুরু হবে না, এটাকে আমাদের স্কিপ করে যেতে হবে এখন। বোঝা গেল কি বললাম? তার মানে এই যে পোলেন টিউবটা এইভাবে ডেভেলপ করছে, এই জিনিসটা আমরা পরে পড়বো। এখানে দেখো একবার, ধরো পোলেন গ্রেন, পোলেন গ্রেন নিয়ে স্টাডি করার জন্য এখানে এনপিসিও হয়, এনপিসি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। নাম্বার, পজিশন আর ক্যারেক্টার। পোলেন গ্রেনের গায়ে না অনেক রকম স্কাল্পচারিং থাকে, অনেক রকমের ডিজাইন থাকে, বুঝলে? কে করেছে কে জানে? না না, মানে যখন জমেছে তখনই হয়েছে। অনেক রকমের স্কাল্পচারিং থাকে। পোর, এখানে নাম্বার অফ পোর, পজিশন অফ পোর আর ক্যারেক্টার অফ পোর, এদের উপর বেস করে বিভিন্ন ফ্যামিলির মানে পোলেন গ্রেনকে স্টাডি করা হয়। সেই পোলেন গ্রেন পার্টিকুলার একটা ফ্যামিলিকে ডিনোট করে। পেলিনোলজি, ভাবছো কি সব হচ্ছে কি জানে? পেলিনোলজি একটা সাবজেক্ট, যে সাবজেক্টের থ্রু দিয়ে আমরা পোলেন গ্রেন সম্পর্কে স্টাডি করি। এবার তুমি বলবে কি হলো, করে কি হবে? সেটাও আমরা আগে শুনেছিলাম, যে মাটির তলায় ধরো পেট্রোলিয়াম আছে, ক্রুড অয়েল, তাহলে মাটির নিচে মেশিন গিয়ে সেখান থেকে মাটি তুলে আনলো আর কি, দিয়ে সেখানে টেস্ট করে দেখা গেল পার্টিকুলার কোন একটি গাছের পোলেন গ্রেন পাওয়া যাচ্ছে। ধরো টেরিডোফাইটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে টেরিডোফাইটা পোলেন গ্রেন কি ইয়ে করা হয়। তো ধরো দেখা গেল যে এই এরিয়ার সারাউন্ডিং এরিয়া জুড়ে, এরিয়া মানে বুঝতে পারছো বিশাল এরিয়া জুড়ে হবে, দেখা গেল সারাউন্ডিং এরিয়া জুড়ে মাটির তলায় পেট্রোলিয়াম আছে। জায়গা কার? সরকারের, তাই তো? সঙ্গে সঙ্গে এসে বলবে বিদায়, আপনারা বিদায় নিন, টাকা, ধরো কথাই বলছি এখন, ধরো 25 লাখ টাকা কাঠা পাশের জায়গাটা, তাহলে একে 4 গুণ 5 গুণ ভ্যালুয়েশন দিয়ে বলবে বিদায়, আপনি আসুন, আর যদি না দিতে যান ছুঁড়ে ফেলে দেবো। যেতে তো হবেই আপনাকে, কারণ মাটির নিচে খনিজ সম্পদ মানেই সেটা সরকারের, সেখানে ওসব কোনো আইন ওটাই। সুতরাং তোমার থেকে, তোমার দামের থেকে অনেক বেশি ভ্যালুয়েশন দেবে, তুমি আরামসে হাসতে হাসতে এখান থেকে বিদায় নেবে। এবার তুমি বলো, পেলিনোলজি সাবজেক্টটার গুরুত্ব বোঝানোর জন্য তোমাকে আমি বলছি। এবার দেখা গেল এত জনকে উচ্ছেদ করেছে কয়েকশো কোটি টাকা খরচা করে, তারপরে একটা বিশাল মাইনিং এরিয়া তৈরি করবে মানে খরার জন্য, এত কিছু সেট আপ করে দেখা গেল 100 ব্যারেল তেল পেলো, 100 ব্যারেল তেল পেলো, কি হবে? যা তা হয়ে যাবে তো। তাহলে যে স্টাডি করছে তার স্টাডি করার উপর বেস করে সরকার এত টাকার একটা মানে ইনভেস্টমেন্ট এখানে করবে আর কি। তো সেই হিসাবে যদি সেটা প্রপারলি ঠিকঠাক না হয়, যে পেট্রোলিয়ামের পরিমাণটা কত পরিমাণ, তাহলে সেখানে তো বেকার হয়ে যাবে সব। আর এখানে এই পোলেন গ্রেন, পার্টিকুলারলি কোনো গাছের পোলেন গ্রেন কত পরিমাণে আছে তা ডিনোট করে দেবে, তা বুঝিয়ে দেবে যে এখানে কি পরিমাণ পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল আছে। এবার বোঝা যাচ্ছে যে সাবজেক্টটা কেন এই লেভেলে ইম্পর্টেন্ট। কোনো একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির পোলেন গ্রেন পাওয়া যাচ্ছে, স্পিসিস এর পোলেন গ্রেন পাওয়া যাচ্ছে, তো সেখানে কোন এজে সেই সমস্ত এরিয়ার রক বা পাথর কোন এজে রয়েছে, সেই অনুযায়ী সেই গাছটার কত বয়স হতে পারে তা নির্ধারণ করে। একসঙ্গে চাপা পড়েছিল, পাথর হয়েছে, সে পোলেন গ্রেনই আছে, তাহলে পোলেন গ্রেনের কত বয়স, তা পাথরের কার্বন, ইউরেনিয়াম অনেক কিছু হাফ লাইফ করে করা হয়, তো সেগুলো স্টাডি করলে বোঝা যাবে কত বছর আগেকার পোলেন গ্রেন। এই সমস্ত বিষয় নিয়ে পেলিনোলজি সাবজেক্টে আলোচনা হয়, মানে পড়ানো হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হলো আরেকটি ভাইটাল বিষয়। তাহলে পোলেন গ্রেনের স্ট্রাকচার তোমাকে পড়তে হবে। তাহলে বাইরের দিকে লেয়ারের নাম ইন্টাইন, যা পেক্টোসেলুলোজ দিয়ে তৈরি হয়েছে, আর ভিতর দিকে লেয়ারের নাম এক্সাইন। আচ্ছা, এটাকে ইন্ট এক্সাইন আর এটা এক্স এক্সাইনও বলা হয়, মানে ওই ইনার সাইড আর আউটার সাইড বলে। এক্সাইন এক্সাইন দিলে অস্থির, আর দরকার নেই। আর দুটোই অ্যাকচুয়ালি স্পোরোপোলিন দিয়ে তৈরি হয়েছে, আর তেমন কিছু দরকার নেই। ভিতরে স্টোরেজ ফুড মেটেরিয়াল থাকে, হ্যাঁ, আর হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, নো ডাউট। ঠিক আছে, এবার সব শেষে যদি আমি জিজ্ঞাসা করি না, যে একটা মানে একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে তার মেল গ্যামেটোফাইটিক বডি কোনটা, তাহলে আবার হোঁচট লেগে যাবে, এত কিছু বলার পরও হোঁচট লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, দেখো
60 পাতায় এসে পোলেন গ্রেনের গঠন, পরাগ রেণুর গঠন পেয়ে গেছো, গোটাটাই করতে হবে, বাছা গোছা কিছু নাই, গোটাটাই করতে হবে। বিশেষ করে দেখো এখানে পোলেন কিট, নেক্সট পেজেও পাবে পোলেন কিট। হ্যাঁ, আর কে কোন লেয়ার মানে কি দিয়ে তৈরি হয়েছে, দেখো এই ফ্যাক্ট ফাইন্ডারে স্পোরোপোলিন দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে যে কি এটা এটা এমসিকিউ তেও আছে, দেখবে ফ্যাটি অ্যাসিড, ফিনাইল, প্রোপানয়েড, ক্যারোটিনয়েড এইসব দেওয়া আছে। হ্যাঁ, তাহলে স্পোরোপোলিন কি বা স্পোরোপোলিন কাকে বলে এই জিনিসটা এখান থেকে পাবে, নোটে তো সবই পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট পেজে গিয়ে দেখবে পোলেন কিট কি। হ্যাঁ, পোলেন কিট কি ওটা পড়তে হবে। আর এখানে পড়ার মধ্যে কিচ্ছু নেই, মানে ফ্যাক্ট ফাইন্ডারে দুটো জিনিসকে পড়তে বলছি, একটা হলো স্পোরোপোলিন, একটা হলো পোলেন কিট। আর কিচ্ছু পড়তে হবে না, শুধু হে ফিভারটা একবার শুনে রাখো, তাহলেই কাজ শেষ। আমাদের যখনই জ্বর আসে আমরা ভাবি ঠান্ডা লেগেছে অথবা গ্যাস অম্বল হয়েছে, এইসব কিছু হবে দিয়ে যখন জ্বর চলে আসছে। হ্যাঁ, তো অনেক মানে সিজনাল চেঞ্জের সময় পোলেন গ্রেন প্রচুর পরিমাণে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু পোলেন গ্রেনের থ্রু দিয়েও কিন্তু ব্যাপক অ্যালার্জেটিক রিয়াকশন হয়, আর সেগুলোকে হে ফিভার বলা হয়। সেই ধরনের জ্বরকে হে ফিভার বলা হয়। তখন চোখ জ্বালা, চোখ মুখ জ্বালা, নাক জ্বালা, এইসব জ্বালার সঙ্গে প্রচুর জ্বর আসে। তো আমরা যখন ভেবে বসি যে অন্য কিছু হচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, তখন ডাক্তারবাবু দেখা গেল এক চান্সই তার সিমটমস দেখে বলে দিল না না এটা পোলেন গ্রেনে অ্যালার্জি হয়েছে, তখন মন্টেলিউকাস আর লিবোসিট্রিজিন কম্পোজিশনের ওষুধ দিয়ে ছেড়ে দেবে তোকে, ঠিক আছে, কারণ ওগুলো অ্যান্টি অ্যালার্জিক, ওগুলো অ্যালার্জিকে প্রতিরোধ করবে। বিশেষ করে কিছু কিছু গাছের যদি পোলেন গ্রেন হয়, যেমন পার্থেনিয়ামের মতো কেউ হয়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে মন্টেলিউকাস, লিবোসিট্রিজিনও কাজ করবে না, ঠিক আছে। এগুলো অ্যান্টি অ্যালার্জিক পপুলার ওষুধ আর কি, কম্পোজিশন, কোনো ওষুধের কোম্পানির নাম না এগুলো, মানে কম্পোজিশনের নাম। বোঝা গেল? মানে হে ফিভার, হ্যাঁ হে ফিভার সেক্ষেত্রে তোমার এই অ্যান্টি অ্যালার্জিক যে রিয়াকশন গুলো, সেই অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন গুলোকে, যাই হোক হে ফিভার হলো পোলেন গ্রেন দ্বারা যখন কোনো জ্বর আসে আর কি। হ্যাঁ, তো তখন সেটাকে হে ফিভার বলা হয়, পরীক্ষায় আসবে না, স্পোরোপোলেনিন আসবে আর পোলেন কিট আসবে, আর ওই ফ্যাক্ট ফাইন্ডার থেকে কিছু আসবে না। বোঝা গেল? ব্যাস এই পর্যন্তই ওই ব্যাচ হয়েছে। এবার বিষয়টা কি, একটু মানে একটু স্লো পড়াচ্ছি। হ্যাঁ, 3 দিনে ধরো ওই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি, তা তোমাদের সামনে এখন এক্সাম আছে হিসাব মতো। আমি যদি এই চ্যাপ্টারটাকে ফার্স্ট রান মানে রান করে দিই বেশি করে, তাহলে কি হবে, ওই চ্যাপ্টারটা চাপে পড়ে যাবে, ঠিক আছে, এটা একটা বিষয়। আর ধরো এই তো শুরু শুরু ব্যাপার, হ্যাঁ আমি এখন যদি ফটাফট 2-3টে করে চ্যাপ্টার শেষ করে দিই, তাহলে একটু বিষয়টা একটু মুশকিলের হয়ে যাবে সব নিয়ে আর কি। হ্যাঁ, তো সেই জন্য জাস্ট একটু স্লো আছে। হ্যাঁ, স্যার স্ট্রাকচার অফ পোলেন গ্রেনের নিচের কোন ছবিটা দেব? গুড কোশ্চেন। নোট ফলো করবে, ছবি পেয়ে যাবে, আর এই ছবিটা দেবে, এই ছবিটা, এই ছবিটা দিতে হবে। আচ্ছা, এই যে 4টে করে পোলেন গ্রেন না, একটা কথা জিনিস বলি নাহলে আবার 4টে করে পোলেন গ্রেন আমার এরকমও থাকতে পারে, ধর একটা পোলেন গ্রেন এরকম আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, টি এর মতো করে, ইকুয়াল না। কেউ আবার টেট্রার যেমন দেখাচ্ছিলাম এরকম আছে, মানে এগুলো টি আকৃতি, এল আকৃতি বিভিন্ন রকম সাজিয়ে থাকতে পারে। ওসব লাগে না, কোথাও লাগে না, বোর্ডে লাগে না, নিতে লাগে না, জেন্টাসে লাগে না, কোথাও লাগে না। ঠিক আছে, এসব আছে।